শুরু করব। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে গত রবিবার আমরা একটি আলোচনা রেখেছিলাম বিজেপির বাংলা ভাগের ষড়যন্ত্র। তো সেই আলোচনার প্রথম ভাগে আমাদের বেশ কিছু অতিথি ছিলেন, তারা আলোচনা করেছিলেন। সেই আলোচনাটা হওয়ার পর আমাদের কাছে আরো কিছু প্রস্তাব এসেছিল। বিভিন্ন আমাদের যারা শ্রোতা আছেন তারা আমাদের জানিয়েছিলেন যে আরো এই আলোচনাটাকে বিভিন্ন ধরনের লোক দিয়ে আরো করা হোক। তো সেই কথাকে মান্যতা দিয়ে আজকে আমরা এই আলোচনার দ্বিতীয় পর্ব রেখেছি। আজকে যারা যারা আছেন আমাদের সঙ্গে আছেন মাননীয় মুকুল চন্দ্র বৈরাগ্য। মুকুল বাবু বোধহয় কোনো ইন্টারভিউর জন্য একটু বাইরে হয়ে গেছেন। এছাড়া আছেন কুশল দেবনাথ। কুশল দাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আছেন ঝন্টু বড়াইক, তাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। এবং মইনুল হাসান, আপনারা মইনুল দাকে সকলেই চেনেন, মইনুল দাকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আর সমগ্র অনুষ্ঠানটি প্রথম ভাগ পরিচালনা করেছিলেন এবং সঞ্চালনা করেছিলেন সেই রতন বসু মজুমদারি। আজকে অনুষ্ঠানও সঞ্চালনা এবং পরিচালনা করবেন। আমি রতন দাকে অনুরোধ করব। হ্যাঁ, ওই যে মুকুল বাবু চলে এসেছেন, মুকুল বাবুকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার। হ্যাঁ, আপনি এবার আলোচনাটা শুরু করে দিন, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন। আজকের বিষয়টা তো জানেন সবাই, বিজেপি নতুন করে ষড়যন্ত্র করছে বাংলা বিভাজনের। 1874 সালে প্রথম বিভাজন ব্রিটিশ শুরু করেছিল, 1905 বঙ্গভঙ্গ, তারপর 1948-এ এখন নতুন করে আবার পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার যে অংশটা ভারতের অন্তর্ভুক্ত সেই বাংলাকে আবার টুকরো করার চক্রান্ত শুরু করেছে বিজেপি। এই চক্রান্তকে আমরা নিশ্চয়ই প্রতিহত করব, প্রয়োজনে পথে নেবে প্রতিহত করব। কিন্তু প্রকৃত অর্থে এই বিজেপির এই ষড়যন্ত্রের স্বরূপটা উন্মোচিত হওয়া দরকার। আমি মহিদুল হাসানকে বলবো, আপনি আলোচনাটার সূত্রপাত করুন। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি প্রথমে আমার যারা সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমি তাদের সকলকে আমার নমস্কার জানাচ্ছি। এই আপনারটাও মিউট হয়ে গেছে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, আপনারটা শোনা যাচ্ছে। তো সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। আর যে দর্শক বা শ্রোতারা এটা শুনছেন তাদেরকেও আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভাগ হওয়ার আলোড়ন চলছে, আমি খবরের কাগজে দেখেছি, বিজেপি নেতাদের বক্তৃতা শুনছি। প্রথমে তো আমি খুব একটা গুরুত্ব দিইনি, তার কারণ এখন যা এই আমি কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার, আপনার মিউট হয়েছে কিনা? রতন দা, আপনার কি মিউট হয়েছে? আপনার মিউট হলেও শুনতে পারবেন, কিন্তু আপনি হেডফোন ইউজ করুন। আমারটা ঠিক আছে। যাই হোক, এবার শুনতে পাচ্ছেন রতন বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, এবার ঠিক আছে। ঠিক আছে। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় নির্বাচন শেষ হয়েছে। একটা খুবই উত্তপ্ত নির্বাচন ছিল। এই নির্বাচনে অনেক বক্তৃতা হয়েছে, রাজনৈতিক নেতারা দিয়েছেন।
সবাই আশা করেছিলেন যে তাদের ফলাফল ভালো হবে নিজ নিজ দলে, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছেন, গতবারের চাইতে বেশি আসনে জিতেছেন। আবার মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নির্বাচনের একটা বড় রকমের ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে, পশ্চিমবাংলা বিধানসভাতে কংগ্রেস এবং বামপন্থীদের কোনো আসন নেই। ৭৭টা আসন পেয়েছে বিজেপি, যা অতীতে ছিল সর্বোচ্চ ৩। ৭৭টা আসন বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিজেপি প্রায় ২,৩০,০০,০০০ বেশি ভোট পেয়েছে। আমি প্রেক্ষাপটটা আপনাদের সামনে শুধু উল্লেখ করলাম, পরবর্তীকালে আমার হয়তো অন্য কথা বলার জন্য এটা দরকার হবে। এরকম একটা নির্বাচনের প্রধান কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলার মানুষ তারা চেয়েছিলেন যে সমস্ত রকমের বিভেদ, বিচ্ছিন্নতা, উগ্রতা তার অবসান ঘটিয়ে পশ্চিম বাংলাকে শান্ত রাখতে। তারা শুধু শুধু হিন্দি ভাষীদের আধিপত্য মানতে চাননি। একটা সময়ে বাঙালি যেন মনে হয়েছিল যে তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করা প্রয়োজন। এবং ভোটের বাক্সে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, হয়তো কেউ কেউ নিজের অজান্তেই যারা বাংলার উপরে এরকমের একটা সেন দৃষ্টি দিয়েছিলেন তাদের একটা শিকার হয়ে গেছে। কিন্তু আমি এখন আশ্চর্য হয়ে এটা ভেবে যে বিজেপির নেতারা যারা বক্তৃতা করেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্মৃতি ইরানি, অনেক বড় বড় নেতা, আমি সর্বভারতীয় নেতা নেত্রীদের কথা বলছি, রাজ্যের নেতা নেত্রীরা তো বটেই, তারা সবাই সোনার বাংলা গড়বার একটা পরিকল্পনা সামনে রাখেন, বক্তৃতা দিতেন। হঠাৎ নির্বাচন শেষ হয়ে যেতে সোনার বাংলার বদলে তারা বাংলা ভাঙার চিন্তাতে মত্ত হয়ে উঠলেন। এটা আমার কাছে একটা খুবই কৌতুকের বিষয় বলে মনে হয়। যাই হোক, আমি আসল কথাতে এবার আসি যে বিষয়টা কি, বাংলা ভাগ হঠাৎ এটা হলো কেন। এখন ধরুন, একসময় আমরা দেখতাম যে রতনবাবু প্রথমেই বলছিলেন অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে বাংলা ভাগের যে ব্যাপার হচ্ছে, 1905 সালের বাংলা ভাগ, 1947 সালের বাংলা ভাগ, এসব তো আমরা দেখেছি। আমিও ইতিহাসের মধ্যে যেতে চাই না। এখন হঠাৎ হলো যে পশ্চিম বাংলায় একজন নির্বাচিত প্রতিনিধি সাংসদ, তিনি বিজেপি দলে বিলং করেন, বিজেপি দলের তিনি সাংসদ, তিনি বললেন যে বাংলা ভাগ হবে, আমরা উত্তরবঙ্গ। তারপরে বলা হলো যে পাহাড় এবং শিলিগুড়ির চতুর্দিক দিন নিয়ে সেটা হবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এক সময় তো আমি দেখতাম যে গোর্খাল্যান্ডের দাবি তোলা হতো, সুভাষ ঘিসি তুলেছিলেন গোর্খালি ল্যান্ড চায়। তারাও কিন্তু বলেননি একথা যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল, তার কারণ তাহলে তাদের অসুবিধা ছিল। এখন শেষ পর্যন্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চল বলে একটা এলাকাকে চিহ্নিত করা হচ্ছে। একসময় কামতাপুরীরা একটা দাবি তুলেছিলেন, আমি জানি না তাদের সে দাবি এখন আছে কিনা, মুকুলবাবু বলতে পারবেন। মুকুলবাবু এমনি আমাদের রাজ্যের একজন নেতাও বটে। আর একটা আবার শুনলাম যে জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড এইসব এলাকা নিয়ে একজন আবার দাবি করেছে যে এই জঙ্গলমহল হবে, সেটা তার পুরনো একটা ইতিহাস। আমি বলি, এই হট্টগোলের মধ্যে বিজেপি নেতারা বা সাংসদরা বা বিধায়করা যে এইসব বলছেন, এর যৌক্তিকতা হিসাবে তারা কিছু প্রমাণ দিতে পারছেন না, কোনো প্রমাণ নেই। বিজেপি দল কি বলছে?
বিজেপি দল কিন্তু এটা সমর্থন করেনি, আমি এখন পর্যন্ত যা জানি। অবশ্য বিজেপির দল এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আমি হয়তো মনে করছি এটা একটা কৌশল, এই হাওয়ার উপরে ভাসিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করবার জন্য, এবং সেই বিভ্রান্তিটা যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে যারা এই দাবি তুলছেন তাদের পক্ষে অনেক সুবিধা হবে। এবার আমি প্রসঙ্গে আসি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চায়। বিজেপি কি চেয়েছিল? বিজেপি চেয়েছিল পশ্চিম বাংলা সোনার বাংলা হবে এবং পশ্চিম বাংলায় 200 বেশি তারা আসন পাবে। কিন্তু দেখা গেল যে উত্তরবঙ্গে তারা কিছুটা আসন বেশি পেয়েছে, কিন্তু ঠিক, কিন্তু সারা পশ্চিম বাংলাতে তারা প্রায় শুয়ে পড়েছে। নিজের দলের লোককে তো ধরে রাখতে হবে, ধরে রাখতে পারছে না। মানুষ যারা ভুল করে বিজেপির দিকে গিয়েছিল সেই মানুষ তারা ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের দিকে। এটা তৃণমূল কংগ্রেসের জন্য নয়, নিজে বাঁচার জন্য, নিজের মাতৃভূমি নিজের রাজ্যকে ভালোবাসার জন্য অনেকে ফিরছে। এবং বিজেপির কাছে যে বিভ্রান্তি তারা পেয়েছেন তারা জবাব চান অনেক, সেই কারণে ফিরছেন। এই রকমের একটা পরিস্থিতিতে নিজেদের কর্মী বাহিনীকে ধরে রাখবার জন্য নিজেদের বিধায়ক এবং এমপিদেরকে দিয়ে এই স্লোগান তুলে দেওয়া হয়েছে। এবং এটা আমি মনে করি এর মধ্যে কোনো ভূগোল নেই, কোনো ইতিহাস নেই, কোনো ঐতিহ্যবোধ নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই কাজটা করা হয়েছে। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে 2 তারিখ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, 5 তারিখে হয়েছে মোটামুটি শপথ টপথ হয়েছেন, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, এবং সেই দিন থেকে দীর্ঘদিন বাদে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। পশ্চিমবাংলায় কিন্তু যে সমস্ত অলি হিংসার গল্প করা হচ্ছে তা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। যে সমস্ত সংঘর্ষের কথাগুলো হচ্ছিল সেইগুলো হচ্ছে কিন্তু 5 তারিখের আগে। এখন অনেক ঘটনাগুলো বলা হয় যে এগুলো হিংসা, এগুলো অমক। রাজভবনে গিয়ে দরখাস্ত দেওয়া হয়, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরখাস্ত দেওয়া হয়, এ সমস্ত শুনি আমরা, কিন্তু বাস্তবে কিন্তু তার প্রমাণ কিন্তু খুব কম আছে। মানুষ বুঝেন, মানুষ নিজের ভালোটা তো বোঝে, মানুষ নিজের ভালোটা বুঝছে এই কারণের জন্য যে তার কি চাই, তার রেশন চাই, তার স্বাস্থ্যসাথী কার্ড চাই, তার মেয়ের জন্য সাইকেল চাই, তার ছেলের জন্য একটা চাকরি চাই, তার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হতে পারুক এটা চাই। সেই জন্য একটা শান্ত সমৃদ্ধ পশ্চিমবাংলা তার প্রয়োজন। আর বিজেপি কি চাইছে? বিজেপির এটা হচ্ছে চূড়ান্ত রাগ হয়ে গিয়েছে যে আমরা পারলাম না। একজন ভদ্র মহিলা, তিনি আঘাতপ্রাপ্ত তার পা নিয়ে তাদের সবাইকে হারিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী 18টা বক্তৃতা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী 28টা বক্তৃতা করলেন, তারপরেও এরকমের একটা রাজ্যে জিতে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বড় কষ্ট হচ্ছে তাদের, এই কষ্টের একটা ফলশ্রুতি হচ্ছে এখন একটা বাংলা ভাগের স্লোগান তোলা। এই স্লোগানের মধ্যে আমি একটু আগেই বলেছি, এর মধ্যে রাজনীতি ছাড়া ভূগোল, ইতিহাস, ঐতিহ্য কিছু নেই। এবং পশ্চিমবাংলার কিছু কিছু খবরের কাগজ, কিছু কিছু রেডিও, এই টিভি চ্যানেল, তারা এইগুলোকে তোল্লা দিচ্ছে। বেশি দিন এটা হবে না। এবার আমার তৃতীয় বিষয়ে আমি আসি, এটা যে বাংলা ভাগ হবে, তো আমি কিছু কিছু কমেন্ট পড়ি, তাছাড়া কিছু কিছু মন্তব্য করেন বিভিন্ন মানুষ যে কত রকমের বাংলা ভাগ হবে। আমার একসময় মনে পড়ে যে বাংলাদেশে ছোট ছোট জেলা করা হয়েছে, তা আমি তো ভাবি যে এখানে কি ছোট ছোট রাজ্য করা হবে, রাজ্য করা হবে।
আমি একটা সময়তে পার্লামেন্টের দুটো সভাতে প্রতিনিধি হিসাবে ছিলাম, এবং যে বিলগুলোতে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়েছে, উত্তরপ্রদেশ ভাগ হয়ে উত্তরাখণ্ড হয়েছে, মধ্যপ্রদেশ ভাগ হয়ে ছত্তিশগড় হয়েছে, বিহার ভাগ হয়ে একটা রাজ্য হয়েছে, এর প্রত্যেকটা আলোচনাতে অংশগ্রহণ করা এবং বৌদ্ধিক লোকেদের ভাষণ আমি শুনেছি। যে যে কারণের জন্য ওগুলো ভাগ হয়েছিল, ভাগ হয়েছে এখন, তার একটা কারণ বিজেপির নেতারা বা কর্মীরা বা বিধায়করা যে বাংলা ভাগের কথা বলছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে যদি বলতে পারে, আমি তাদের চ্যালেঞ্জ করছি। ওই পুরনো আইনগুলো তারা পার্লামেন্ট থেকে নিতে পারেন, তাদেরই তো সরকার চলছে দিল্লিতে। কি পরিপ্রেক্ষিতে একটা রাজ্য বা একটা জায়গা ভাগ হতে পারে, তার একটা পরিপ্রেক্ষিত আছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে, এবং সেটা সংবিধান সম্মত। সে রাস্তায় না গিয়ে পশ্চিম বাংলাকে তারা একটা আবার অন্ধকারের রাজত্বে নিয়ে যেতে চায়, কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং আমি, রতনবাবু যেমন বলছিলেন, আরো অনেকে বলবেন, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, কিন্তু আমি এইটুকু বলতে চাই, এটা যে এটা হতে পারে না। এটা এটা কোনো কি বলবো, ইংরেজিতে বলে কোনো জাস্টিফাইড কোন রকমের আর্গুমেন্ট এর পিছনে নেই। এর পিছনে আছে পরাজয়ের গ্লানি। বিজেপি যে পরাজয় মেনে নিতে পারছে না, এই পরাজয়ের গ্লানি থেকে এইরকম নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমি খুব সচেতন ভাবে এই শব্দটা ব্যবহার করলাম, যে পশ্চিম বাংলায় বিজেপি তার পরাজয়ের গ্লানিকে সহ্য করতে না পেরে নৈরাজ্যের পথে যাচ্ছে। একটা সর্বভারতীয় দল, কেন্দ্রে রয়েছে তাদের নিজেদের সরকার, তারা এই রকমের অবিমিশ্রকারিতা করতে পারে না। আমার চতুর্থ বিষয় যেটা আমি আপনাদের বলবো, এর পিছনে আর একটা কাণ্ড আছে। কাণ্ডটা হচ্ছে বিজেপি নিজেদের নেতা খুঁজে পাচ্ছে না। কে বড় নেতা? বিরোধী দলনেতা বড় নেতা, না রাজ্যের সভাপতি বড় নেতা? এই কথাটা ওরা এখনো ঠিক করে উঠতে পারেননি। এ এক কথা বলে তো আর একজন এক কথা বলে। নিজেদের লোকরা সে সাংঘাতিক রকমের একটা ব্যতিব্যস্ত অবস্থায়। এই পরিস্থিতিতে প্রচার মাধ্যমের মনোভাবটাকে তাদের দিকে ঘুরিয়ে রাখবার জন্য এই চেষ্টা করছে। আমি আর একবার বলবো যে এর পিছনে কোন রকমের ইতিহাস, ভূগোল, ঐতিহ্য কোনো গন্ধ নেই। এটা হচ্ছে পরাজিতের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর বাংলার কোটি কোটি মানুষ তারা অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটা আমি বিজেপির নেতা এবং যারা এই বাংলা ভাগের স্লোগান তুলছেন তাদের আমি আরেকবার জানিয়ে দিতে চাই। আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এতক্ষণ মইনুল হাসান বলছিলেন এবং স্থিতিটা কি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এই বিষয়টা উপস্থাপন করলেন। আমি এখন অনুরোধ করব মুকুল বাবুকে, মুকুল বৈরাগ্য, অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের নেতা, আপনি কিছু বলুন। সবাইকে নমস্কার। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেই যে বাংলা ভাগ এবং যে ভূখণ্ডটা নিয়ে আজকে প্রায় রাজনৈতিক তোলপাড় চলছে, আমি সেই ভূখণ্ডেরই একজন বাসিন্দা। একদিকে আমার রাজনৈতিক পরিচয়, আমি তৃণমূল উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি, আর পশ্চিমবঙ্গ সরকারের যে নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ড, সেই বোর্ডের আমি চেয়ারম্যান। তো আমরা যে কথাটা বলতে চাই, যে উত্তরবঙ্গে এই বাংলা ভাগের যে আন্দোলন, সেই আন্দোলনটা যখন শুরু হয়েছিল,
সেই 90-এর দশকে। তখনকার যে আমাদের তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে ওপার বাংলা থেকে আসা মানুষগুলো জমি জমা, যারা এখানে বিভিন্ন জায়গায় মাঠে জমি জমা চাষ করছিল, সেই সমস্ত জমি জমা গুলো, কৃষকদের জমি জমা গুলো যেভাবে একটা অপশক্তি তারা এসে সেটাকে দখল করার চেষ্টা করছিল এবং একটা আওয়াজ তুলেছিল যে উত্তরবঙ্গের এই 6টা জেলাতে অন্য কেউ বসবাস করতে পারবে না, কেবলমাত্র ওই বিশেষ গোষ্ঠীর লোক যারা, তারাই বসবাস করবে। আর স্বাধীনতা দেশ ভাগ হওয়ার পরে যারা ওপার বাংলা থেকে এখানে এসেছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, এটা একদম পরিষ্কার দাবি ছিল তাদের। তো সেই সময় থেকেই আমরা এই বাংলা ভাগের যে আন্দোলন সেটা আমরা উপভোগ করেছিলাম। বামফ্রন্টের আমল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এনাদের সঙ্গে আলাপ আলোচনা করে দাবিগুলো শোনার পরে এবং এদের যে উন্নয়নমূলক কিছু ব্যাপার ছিল, উন্নয়নমূলক কিছু প্যাকেজ ঘোষণা করার পরে ওই আন্দোলনটা কিন্তু এতদিন সীমিত হয়েছে। এবং আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি যে এই আন্দোলনের যিনি পুরোধা ছিলেন তিনি হচ্ছেন অতুল রায়। তিনি এখন এই মুহূর্তে আমাদের মাঝে আর নেই। মাত্র কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো এই অতুল রায়ের যে চিকিৎসা, অতুল রায়ের চিকিৎসা করা হয়েছিল নিউটি হসপিটালে। নিউটি হসপিটালে চিকিৎসা করা হয়েছিল, তাতে প্রায় 10 লক্ষ টাকা বিল হয়েছিল। আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি সেই বিলটা পেমেন্ট করানোর ব্যবস্থা করেছি। এবং এই কামতাপুর আন্দোলন যারা করেছিল তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো পাওয়ার পরে তারা বলছে যে আমাদের এই বাংলা ভাগের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা আমাদের ওইভাবে করা ঠিক হয়নি, এটা এখন সবাই বলছে। তো হঠাৎ এমন কি ঘটনা ঘটলো, কারা দাবি তুলছে এই বাংলা ভাগের বা এই ভূখণ্ডটাকে আলাদা করার জন্য? দাবিটা কারা তুলছে? যারা এই আন্দোলনের মাথায় ছিলেন, যারা এই আন্দোলনটা সৃষ্টি করেছিলেন এবং যারা এই দাবিতে আন্দোলনে রক্তক্ষয়ী আন্দোলন করেছিলেন, সেই কামতাপুর যে দল, সেই কামতাপুরের কোন লিডাররা কিন্তু আজকে বাংলা ভাগ দাবি করেনি। বাংলা ভাগ দাবি করেছে কারা? বাংলা ভাগ দাবি করেছে একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের এমপি এবং এমএলএ তারা এখন বাংলা ভাগের দাবি করছে। শুধু উত্তরবঙ্গ নয়, আমরা কয়েকদিন আগে দেখেছি যে ওনাদের একজন এমপি সৌমিত্র খান তিনি জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার জন্য আবার একটা দিয়েছেন যে আমরা জঙ্গলমহলটাকেও আমরা এখন আলাদা করে ভাবতে চাই। তো আমাদের বক্তব্য হচ্ছে এখানে যে নির্বাচন হওয়ার সময়, কিছুক্ষণ আগে আমাদের সাহেব বলে গেলেন যে নির্বাচন হওয়ার সময় আপনারা বললেন যে আমরা সোনার বাংলা গঠন করব। নির্বাচন শেষ হয়ে গেল, চরমভাবে পরাজিত হয়ে গেলেন। পরাজিত হওয়ার পরে আপনারা এখন সোনার বাংলাটাকে টুকরো বাংলা করার পরিকল্পনা করছেন। তো আমাদের আমি উত্তরবঙ্গের মাটি থেকে বলছি, উত্তরবঙ্গের মাটি থেকে এটাই বলছি যে এই বাংলা ভাগের যে যারা আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে গতকালকেও আমার অফিসে ওদের যে প্রধান নেতৃবৃন্দ ছিলেন ওনাদের সঙ্গে বৈঠক হয়েছে। এবং গত পরশুদিন আমি অতুল রায়ের যে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল সেখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি গিয়েছিলাম, সেখানেও তাদের সমস্ত জেলার নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ওনারা বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এই কারণে যে বিজেপি এতদিন কোথায় ছিল এবং বিজেপি গোর্খাল্যান্ড দেবে বলে গোর্খাদের কাছ থেকে ভোট নিয়ে, গোর্খাদের কাছ থেকে 3-3বার এমপি নিয়ে সেখানে গোর্খাল্যান্ড তারা দিতে পারলো না। এখন আমরা এখানে যখন শান্তিতে বসবাস করছি, আমরা এখানে যখন একটা ভালো একটা একই দেশের মধ্যে, একই রাজ্যের মধ্যে একটা সুন্দর পরিবেশে আমরা রয়েছি, ঠিক সেই মুহূর্তে এই দলটা আবার উত্তরবঙ্গটাকে একটা অশান্ত করার চেষ্টা করছে। আসল কথা এটা নয়, আসল কথা হচ্ছে
বিজেপিতে যারা গিয়েছিলেন আমাদের দলের থেকে বা বিভিন্ন দলের থেকে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আমাদের দলের থেকে বলুন, বিজেপিতে যারা একসময় গিয়েছিলেন, স্রোতের মতো তারা গিয়েছিলেন। তারা ভেবেছিলেন কোনো একটা সময় যে এখানে সরকারের পরিবর্তন হবে, আগে আগে আমরা যাই, আগে আগে লাইন দেই, তাহলে ওখানেও ক্ষমতা ভোগ করা যাবে। এখানেও তারা ক্ষমতায় ছিল, ওখানেও তারা ক্ষমতা ভোগ করার জন্য গিয়েছিল। এই মানুষগুলো হচ্ছে সুখের পায়রা। তারা বিজেপিতে গিয়েছে, যখন বিজেপি দারুণ ভাবে ধসে পড়েছে, তখন তারা আবার স্রোতের মতো, একদম স্রোতের মতো, ঝড়ের মতো তারা এখন আবার আমাদের দলের মধ্যে এসে মেশার চেষ্টা করছে। আর এই ঝড়ের ফলে বা এই স্রোতের ফলে বিজেপি নামক যে দলটা, সেটা পশ্চিমবঙ্গে কাঁচের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। এবারে এটাকে রক্ষা করার জন্য, এই দলটাকে তারা উজ্জীবিত রাখার জন্য তারা এই বিভাজনের কৌশল নিয়েছে। যে উত্তরবঙ্গে যেহেতু একটা আলাদা রাজ্য এরা কোন এক সময় চেয়েছিল, তো এদেরকে যদি এই আলাদা রাজ্যের একটা সুরসুরি আমরা দিয়ে দেই, তাহলে হয়তো বা উত্তরবঙ্গ থেকে যে ঢেউটা উঠেছে তৃণমূলে যাওয়ার বা বিজেপি ছাড়ার, সেই ঢেউটা থেকে হয়তো বা আমরা কিছুটা রক্ষা পাবো। এই আশা নিয়ে কিন্তু তারা এই কাজটি করেছে, এবং এই একদম অত্যন্ত সুকৌশলে। আমি বলবো, আজকে দিলীপ ঘোষ বলছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত, জন বাংলা যেটা বলেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়, এ কথা তিনি বলেছেন। তো আমরা একদম পরিষ্কার ভাবে বলবো, এটা অত্যন্ত দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিজেপির, তারা অত্যন্ত সুকৌশলে এই বাংলাটাকে তারা একটা ব্যস্ত রাখার জন্য এবং এই বাংলাটাকে অশান্ত করার জন্য অত্যন্ত সুকৌশলে তারা এই তত্ত্ব এই বাজারে এই মুহূর্তে ছেড়েছে। কারণ তাদের কাছে এই মুহূর্তে আর কোনো ইস্যু নেই। এই মুহূর্তে তাদের কাছে কর্মীদের ধরে রাখার কোনো ইস্যু নেই, বাংলাকে অশান্ত রাখার কোনো ইস্যু নেই, বাংলাকে ব্যস্ত রাখার কোনো ইস্যু নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের সময়, যে আমি নির্বাচনে জিততে পারলে আমি এই কাজগুলো করব, তিনি সেটা সঙ্গে সঙ্গে নির্বাচনে জয়লাভ করার পরে, শপথ গ্রহণ করার পরের দিন থেকে তিনি প্রতিশ্রুতিগুলো পালন করা শুরু করেছেন। এগুলো দেখার পরে কিন্তু ওদের দলের যারা এমএলএ আছে, আমি আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপির যে সমস্ত এমএলএ আছে, অধিকাংশ এমএলএ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আজকেও দুজন এমএলএ তারা আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছে এবং আমার সঙ্গে তারা হোয়াটসঅ্যাপে কথা বলেছে যে আমরা একদম প্রস্তুত রয়েছি, শুধু আমরা দেখতে চাচ্ছি যে আমরা কতজন হই, এবং একটা নির্দিষ্ট দলের একটা নিয়ম কানুন আছে যে এতজন এমএলএ যদি হয়, এই এমএলএ হলে পরে তারা তাদের এমএলএ পত্রিকে থাকবে। বিজেপি তাদের কর্মীদের ধরে রাখার জন্য বাংলা ভাগ করতে চাইছে, কিন্তু তাদের যে নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচিত প্রতিনিধিগুলোকে তারা ধরে রাখতে পারবে বলে মনে হয় না এই ইস্যু দিয়ে। কারণ নির্বাচনী প্রতিনিধি তারা যেগুলো পেয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ক্ষমতায় পরিবর্তন হবে এই লোভে তারা সেখানে গিয়েছিল, গিয়ে তারা নির্বাচিত হয়েছে। তারা নির্বাচিত হয়ে এখন তারা আবার ক্ষমতার কাছে আসার চেষ্টা করছে। তো ওরা যতই এটা চেষ্টা করুক না কেন, ওরা কোনোদিনও এই সফল হতে পারবে না। আর উত্তরবঙ্গকে যেভাবে ওরা অশান্ত করার চেষ্টা করেছিল, উত্তরবঙ্গের কামতাপুরী জনজাতি এবং অন্যান্য যারা জনজাতি রয়েছে, সেই জনজাতি তারা পরিষ্কার ভাবে বুঝে গিয়েছে যে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা এই বাংলা ভাগের, রাজ্য ভাগের যে আন্দোলন, সেই আন্দোলন কখনোই সফল হয়নি, এর আগেও কোনোদিনও হয়নি, সুতরাং ভবিষ্যতেও হবে না। রাজ্য ভাগ করার কতগুলো নিয়ম আছে, সেটা তো অন্তত পক্ষে এই নেতাদেরকে জানা উচিত। একজন এমপি, দুজন এমপি, এই দুজন এমপি তারা এইটুক জানে না যে একটা রাজ্য ভাগ করতে গেলে পরে সেটা বিধানসভায় একটা তাকে বিল পাস করতে হয় এবং বিধানসভায় একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক সমর্থন তাদেরকে নিতে হয়। এটা তাদের জানা উচিত নয়? তারা সব জানে, সব জানার পরেও তারা এই বাংলাটাকে অশান্ত করার একটা পরিকল্পনা তারা করছে, এবং উত্তরবঙ্গকে যে অশান্ত করছে, উত্তরবঙ্গ অশান্ত হবে না। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের যারা কামতাপুরী জনজাতি নেতারা রয়েছে, যারা বাংলা ভাগ করার সময় চেয়েছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং নিয়মিত আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এবং তারা একটা কথাই গতকালকে আমার অফিসে বলে গেছে যে আমরা এই বিজেপির এই কৌশলে, এই ফাঁদে আমরা পা দেব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের সঙ্গী আমরা ছিলাম এবং উন্নয়নের সঙ্গী আমরা থাকবো। সুতরাং এই বিজেপির এই যে কৌশল, এই কৌশল কোন অবস্থাতেই সফল হবে না। এবারে আমাদের প্রসঙ্গে আসি। আমরা নমশূদ্র যে বিকাশ পরিষদ, এই বাংলা ভাগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু নমশূদ্র বিকাশ পরিষদের জন্ম হয়েছিল উত্তরবঙ্গের মাটি থেকে। আজকে সারা পশ্চিমবঙ্গ নয়,
8টা 9টা রাজ্যে আজকে আমাদের শাখা সংগঠনগুলো রয়েছে, কমিটি রয়েছে, রাজ্য কমিটি রয়েছে। তো এই সংগঠনটার জন্ম হয়েছিল কিন্তু ওই কামতাপুরি 90-এর দশকে, যখন আমাদের সমাজের মানুষগুলো গ্রামে গ্রামে যারা জমি জমা চাষ করছিল, সেই জমিগুলো বেদখল হয়ে যাচ্ছিল আমাদের কাছ থেকে। আমরা জমি কিনে নিয়েছি, আমাদের লোকেরা জমি কিনে নিয়েছে, কিন্তু ওই কামতাপুরি আন্দোলন যারা করতো, জঙ্গি আন্দোলন, তারা এসে বলেছে আমার জমি আমার ফেরত দেওয়া হবে। আমি আপনাদের একটা মানে খুব সংক্ষিপ্ত ভাবে একটা মানে সত্য ঘটনা বলছি। সেটা হচ্ছে, এক ভদ্রলোক সে এসে আমাদেরই একজন লোক, তার 3 বিঘা জমি ছিল, সে এসে ওই 3 বিঘা জমির মধ্যে দখল নিতে শুরু করেছে। এটা হচ্ছে 90-এর দশকে। আমরা গিয়ে জিজ্ঞেস করলাম আমাদের লোককে, তোমরা এটা কেন নিতে এসেছো? বলে কি, জমি আমি কাগজপত্র পেয়েছি, আগে আগের যে রেকর্ড, সেই রেকর্ড আমার বাবার নামে আছে। এবার আমাদের লোকটা বলছে, তোমার বাবার নামে রেকর্ড আছে, তাতে কি আছে? জমি তো আমি তোমার বাবার কাছ থেকে কিনে নিয়েছি। এখন যে লোকটা যে মানে জঙ্গি আন্দোলন করছে, যে জমি দখল করতে গিয়েছে, সে বলছে আমার বাবা বিক্রি করেছে, তাতে কি হয়েছে? আমি তো জমি বিক্রি করিনি, তোমরা আমার বাবাকে ঠকিয়ে নিয়েছো। এই জমি যদি তোমাদেরকে এখন চাষ করতে হয়, তাহলে বর্তমান যে বাজার মূল্য, আগে কিনেছিল 5,000 টাকা দিয়ে, এখন তার জমির দাম আছে কমপক্ষে 20 লক্ষ টাকা। মানে এখন যে বাজার দর আছে, সেই দর আমাকে দিতে হবে, না হলে এই জমি তোমরা ছেড়ে দাও। এবারে তারা লাঠিসোঁটা নিয়ে জঙ্গি আন্দোলন করতে গিয়ে সেই জমি তারা দখল করে এখন পর্যন্ত স্টিল নাও, আজকে প্রায় 20 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের সেই জমিটা বেদখল অবস্থায় রয়েছে। এই সমস্ত ঘটনা উত্তরবঙ্গের মাটিতে অহরহ ঘটেছিল। সেই ঘটনা থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই নমশূদ্র বিকাশ পরিষদের আমরা জন্ম দেই, এবং নমশূদ্র বিকাশ পরিষদ করে বিভিন্ন জেলায় জেলায় সভা সমাবেশ মিছিল করে আমরা সেইগুলোকে প্রতিহত করেছিলাম। তো সুতরাং বিজেপি বা দিলীপ ঘোষ বা যারা রয়েছে জন বার্লা, তাকে একটা কথা আমরা বলতে চাই, যে বাংলা ভাগের আন্দোলনের যে কি ভয়ানক ফসল, কি ভয়ানক অভিজ্ঞতা, কি ভয়ানক পরিস্থিতি, সেটা আপনারা ভোগ করেননি, সেটা আমরা ভোগ করেছি। আজকে আমাদের উত্তরবঙ্গে আমাদের আমরাও প্রায় 1/3 পিপল রয়েছি, বহুপার বাংলা থেকে আসা মানুষ যারা রয়েছে, রাজবংশী সমাজের মানুষ, তারাও বহুপার বাংলা থেকে এসেছে। তো আমরা বলছি যে কোনো রাজনৈতিক ভাবে আপনাদেরকে প্রতিহত করার রাজনৈতিক দলের প্রয়োজন নেই। আপনাদের এই বাংলা ভাগের আন্দোলন, বিজেপি সর্বভারতীয় দল হতে পারে, বিশ্বের দল হতে পারে, কিন্তু এই বিজেপির সর্বভারতীয় একটা দলকে বাংলা ভাগের আন্দোলন কিভাবে রোধ করতে হয়, সেটা নমশূদ্র বিকাশ পরিষদ সামাজিক সংগঠন হিসেবে তারা ভালো মতো জানে, কারণ এর আগে তারা প্রতিহত করেছে। আমরাও আপনাদের আজকের যে আলোচনা বা আজকের যে কথা, সেই কথার সাথে একমত হয়ে আমরাও আজকে বলছি যে দরকার হলে আমরা আগের মতো আবার সেই রাজপথ কাঁপানো আন্দোলনে যাব, রাজপথে আমরা নামবো, রাজপথে নেমে উত্তরবঙ্গের মাটিকে অশান্ত করতে দেব না, এবং আমরা যে কোনো মূল্যে হোক এই বাংলা ভাগের চক্রান্ত আমরা প্রতিহত করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রতন বাবু, আপনি নিজে উত্তরবঙ্গের মানুষ, মুকুল বাবু, হ্যাঁ, আপনি নিজে অনেক বেশি। আপনি কামাখ্যাগুড়ি তো? না না, আমি কামাখ্যাগুড়ি নয়, আমি উত্তরবঙ্গে, আমি থাকি শিলিগুড়িতে, এবং আমি কলকাতা নিউ আপনি টাউনে। কামাখ্যাগুড়িতে থাকেন তো? না 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 না, আমি কামাখ্যাগুড়িতে থাকি ফলে না। আপনাদের দায়িত্ব অনেক বেশি। হ্যাঁ বলছি, আমি থাকি শিলিগুড়িতে, কিন্তু কামাখ্যাগুড়িতে আমরা আন্দোলন এবং ওই বাংলা ভাগের আপনি বিরুদ্ধে কামাখ্যাগুড়িতে থাকেন না? না না, আমি শিলিগুড়িতে থাকি এবং নিউ টাউনে থাকি, কলকাতা নিউ টাউনে। এখন ঝন্টু বড়াইকে বলছি আমি, কালচিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ঝন্টু বড়াই এবার বলবেন। সবাইকে আমার এখন ঝন্টু বড়াই বলবেন। হ্যাঁ বলছি, আমি বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। সবাইকে আমার বিনম্র হ্যাঁ প্রণাম। আমি ঠিক আছে ঠিক আছে। আমি পূর্ববর্তী দুজন বক্তা মুকুল বাবু আর মইনুল বাবুর কথা শুনছিলাম। আসলে একটি দল বিজেপি, আজকে এই নামটা হয়তো আজকে তারা তুলছে বলে এই নামটা, আমি এই নাম সম্পর্কে যাচ্ছি না, এই নামগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। আমরা একটু আগে বলছিল 90-এর দশকে কামতাপুর বা গেটার কুচবিহার আন্দোলন হয়েছে, কিন্তু ইতিহাস কিন্তু তারও আগেই
উত্তরবঙ্গের এই ধরনের আন্দোলনগুলো দেখেছে। আমাদের জন্ম হয়নি হয়তো, সেই সময় গিরিজা বাবুর নেতৃত্বে ছোট মোটো আন্দোলন চলেছিল জঙ্গল কেন্দ্রিক। কিন্তু টাইম টু টাইম এই ধরনের আন্দোলনগুলোর প্রেক্ষেপকে কোনো না কোনো লোক, কোনো দল, কোনো সংগঠন কিন্তু হাওয়া দিয়ে 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 এই জায়গাটা একটা অশান্তির এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছে বলে আমি মনে করি। আজকে বিজেপি নামটা এই ক্ষেত্রে হয়তো একটা নাম, হ্যাঁ, ওরা তো সর্বভারতীয় স্তরে চেয়েছে ছোট ছোট রাজ্যগুলো করে একটা ডিভাইড করে নিয়ে তাদের যে ইকোনমিক পলিসি গুলো থেকে মানুষকে সরিয়ে রাখা, জনবিরোধী ইয়েগুলো, এটা যে কোনো একটা ফ্যাসিস্ট দলের এটা একটা মুখ। এটা আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন দেশেই এই ধরনের ডিভাইড অ্যান্ড পলিসি গুলো তারা করে থাকে, এই ধরনের রাজনৈতিক দলগুলো। আমি যে জায়গা ফোকাস করতে চাইছি যে একদম অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে, যে কেন বলুন তো প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা দশকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের মতো এই ধরনের ভূখণ্ডে এই ধরনের রাজনৈতিক শক্তিগুলো একের পর এক এই এই বিচ্ছিন্নতাকে মদত দেয়, এবং তাতে হোক না হোক কিছু মানুষ তো তাতে ইনভলভ হয়। যেমন এইবারের যে ঘটনাটা, যেটা বিজেপির সাংসদ চিৎকার করে ওখানে বারবার বললেন যে উত্তরবঙ্গে আলাদা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল চাইছেন। এবারের ঘটনাটা কিন্তু কোনোভাবেই এথনিক নয়। মানে ওরাও ভালো করে জানে যে এতদিন কামতাপুর বললে পরে এখানকার যারা বাঙালি বা নেপালি বা আদিবাসীরা ছিল তারা ব্যাপারটা থেকে সরে যেত, তারপরে গোর্খাল্যান্ড বললে পরে একটা সেকশন সরে যেত। এসব না করে এবার সামগ্রিক একটা ছাতার তলায় নন এথনিক একটা দাগ দিয়েছেন। স্ট্যান্ডার্ডিটিটা কি না, এখানে বঞ্চনা আছে। আমার কথাটা হচ্ছে, যখন আপনি বিচ্ছিন্নতাবাদের প্রশ্নটা আসবেন, আমি কোনো দলের কথা দিয়ে বলছি না, কিন্তু আমি বলছি যে প্রতি পদক্ষেপে কেন এই ধরনের একটা হাওয়া দিয়ে একটা ভূখণ্ডের একটা অংশের মানুষকে, তাদের আবেগকে একটা শ্রেণী বারবার আন্দোলিত করে, এই জায়গাটা কিন্তু ভাবার ব্যাপার আছে। আমি কলকাতায় বসে থেকে শুধু বিচ্ছিন্নতাবাদ বললে কিন্তু এই সমস্যাটা ভয়ানক রূপ নিতে পারে এবং সেটা আখিরে সমাধান হবে না। আমি একটা কথা বলি, যখন আপনারা বিচ্ছিন্নতাবাদ বলছেন, যখন আপনারা প্রান্তের কথা বলছেন, নিশ্চয়ই তার একটা কেন্দ্র থাকবে। যখন আপনারা বিচ্ছিন্নর কথা বলছেন, তখন একটা মূল স্রোতের কথা থাকবে। কোন মূল স্রোত? যেই মূল স্রোতটা এতদিন আলিমুদ্দিন দিয়ে বইতো, কিংবা বইতো মহাকরণ দিয়ে, কিংবা আজ বইছে কালীঘাট কিংবা নবান্ন দিয়ে। এইভাবে ভাবলে কিন্তু হবে না। এই ভাবনাগুলো ভাবতে হবে এই মানুষগুলোর প্রতিনিধিত্বের প্রশ্নে। আপনি যদি ইতিহাসের প্রেক্ষাপট নাই বা ধরেন, শেষ 2 দশকের উত্তরবঙ্গের আর্থসামাজিক প্রেক্ষাপটগুলো এই মিশ্র জনজাতির মধ্যে কতটা প্রভাবিত, কতটা সুফলতা এনেছে, সেটা নিয়ে যদি খাতা কলমে বসতে বসেন, আপনি দেখবেন এই মানুষগুলোর কিন্তু একটা নৈরাজ্যের বাসিন্দা, একদম নৈরাজ্য। যে নৈরাজ্যে আমি বারবার বলছি, যদি একটি মানুষ, একটি সম্প্রদায় শিক্ষা দীক্ষা অর্থনীতি সমাজে সামাজিকীকরণে এগিয়ে থাকে, তারা কোনো অর্থেই এই ধরনের প্ররোচনায় পা দেয় না। অন্তত ইতিহাস তাই বলে। আবার ইতিহাস তো এটাও বলে, পৃথিবীর একটা বুদ্ধিমান শিক্ষিত জাতির মধ্যে পড়ে বাঙালি। তারা যখন 47-এ ওপার বাংলায় নৃতাত্ত্বিক ভাষাগত সবকিছু রহন সহন কালচার সব এক থাকার পরও শুধুমাত্র ধর্মের আলাদার জন্য একই সংসারে থাকতে পারেনি, সেই জায়গার থেকে তো তাদের শিক্ষা নেওয়ার একটা প্রচুর প্রশ্ন থাকতেই পারে, যে তাহলে ভিন্ন কালচার ভিন্ন সংস্কৃতির এই মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে রাখতে গেলে অনেক বেশি বাড়ির বড় দাদার হিসাবে অনেক বেশি সহনশীল হওয়া শুধু নয়, অনেক বেশি কেন্দ্রাতিক উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দেওয়া। আমি কিন্তু সেই অর্থনৈতিক পেসপিক থেকে আগে দেখার চেষ্টা করছি। দেখুন, বিজ্ঞানের ছাত্র, আমি ভালো করে জানি সেন্ট্রিফিউগাল ফোর্স নামে একটি ফোর্স থাকে, যা অনেক সময় কিন্তু কেন্দ্রের থেকে একদম প্রান্তের বহু জিনিসকেও আটকে রাখতে পারে না। বিজ্ঞানের ধর্ম, সমাজেও তাই। অর্থাৎ কেন্দ্র যদি তার কেন্দ্রিকতাগুলোকে প্রান্তিকে না পৌঁছতে পারে, যদি বারবার একটি ভূখণ্ডের মানুষ ভাষার ব্যাপারে প্রতারিত হয়, উন্নয়নের ব্যাপারে প্রতারিত হয়, তাহলে এই ভাবনা তার মধ্যে অনায়াসে ঢুকিয়ে দেওয়া যায়, তুমি বঞ্চিত, তোমাকে বিমাতৃসুলভ আচরণ করছে। আশ্চর্য, জানেন, আমরা রাজনৈতিক সমাধানের কথা বলছি, আমরা প্রেস কনফারেন্স করছি কলকাতায় বসে গণতন্ত্রের প্রতিনিধিত্বকারী কিছু লোককে নিয়ে। আমরা একটাবার ভেবেছি যে মানুষগুলোকে, যেই সম্প্রদায়ের প্রতিনিধিত্বের কথা আমরা কলকাতায় বসে বলছি বা শিলিগুড়ি বা আলিপুরদুয়ারে গিয়ে বলছি টাউনের মধ্যে, তারা কি সেই সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে পারেন? বা সেই সম্প্রদায়ের মুখ তারা? যদি মুখ না হয়ে থাকে, যদি গণতন্ত্রে আপনারা গণতন্ত্র বলছেন অর্থাৎ প্রতিনিধিত্ব বলছেন,
সার্বিক প্রতিনিধিত্বের জায়গাটা যদি সুস্থভাবে না বন্টিত হয়, তাহলে এই মানুষগুলোকে কিন্তু বারবার টেনে নিয়ে চলে যাবে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। এটা কিন্তু ভয়ানক ব্যাপার। তৃতীয়, সমাধানটা আবারও বলছি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বলে হবে না। রাজনীতিকরণ করবে, করে নিয়ে একটা অস্থিরতা তৈরি করবে, উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। সেই সবকিছু মাথায় রেখে মানুষগুলোকে কিন্তু কাছে টানতে হবে। কাছে টানা মানে এই নয় আপনি এতদিন পাশে বসতে দেননি, আজকে ঠেলায় পড়ে গিয়ে বলছেন কোলে তুলে নেব, এটা নয়। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি উত্তরবঙ্গের চা বাগানের ছেলে, চা বাগান থেকে উঠে এসেছি। আপনারা অনেকেই জানেন সার্ধ শতাব্দীর একটা এগ্রো ইন্ডাস্ট্রি যেটা ব্রিটিশরা এই ভূখণ্ডে তৈরি করেছিল, যেই ভূখণ্ডটা তখন বাংলার অন্তর্গতই হয়নি 200 বছর আগে, সেই ইন্ডাস্ট্রিটাই একমাত্র এখানকার ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মাত্র বলতে, সেই ইন্ডাস্ট্রিটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে গেছে? কই আমরা কেউ আটকাতে পারিনি। হ্যাঁ, কেন্দ্রের ভূমিকা ভয়ানক, রাজ্যেরও তো সামান্য ভূমিকা আছে। রতনদা ওই সময়, আমি যতদিন রতনদাকে চিনি তিনি জানেন, ওই সময় একের পর এক যখন উত্তরবঙ্গের এই বন্ধা চা বাগানগুলোতে একের পর এক অনাহার মৃত্যু হচ্ছে, তখন আমরা কলকাতা কেন্দ্রিক কিছু রাজনীতিক কর্তা ব্যক্তিদের বারবার বলতে শুনেছি অনাহার নয়, অপুষ্টিতে মৃত্যু। আমরা কিন্তু একটা বারও সেই সেক্টরকে, যারা এই মালিকানাগুলো, যারা এখানকার এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে একদম দমড়ে মুচড়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেইনি, বরং আমরা সেটাকে লুকাতে চেষ্টা করেছি। আপনি বলুন তো, এই আজকে এত বছর পরে 151টা আদিবাসী ভাষা, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো একটা জেলাতে নেই, রাজবংশী ভাষা, এই ভাষাগুলোকে আজ আপনার স্বীকৃতি দিতে হচ্ছে কেন স্বাধীনতা এত বছর পরে? অর্থাৎ মাদার টাং বেসড এডুকেশন, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেমটা স্বাধীনতার 70 থেকে 77 বছর পরেও এখানে চালু করা যায়নি। এই দায়টা কে নেবে? এই দায়টাকে সুস্থরি দিয়ে যদি কেউ এখন বিচ্ছিন্ন করতে চায়, আমরা তো জানি 48 সালে এই দেশেই ভাষাভিত্তিক রাজ্য গঠনের কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে দ্বার কমিটি তৈরি হয়েছিল। সেখানে পরিষ্কার বলা হয়েছিল ছোট ছোট ভাষাভিত্তিক রাজ্য করলে আখিরে ভাষার উন্নয়ন বাধা পায়। কিন্তু সেখানে এটাও তো বলা হয়েছিল ভাষাভিত্তিক রাজ্য করবেন না ঠিকই, কিন্তু খেয়াল রাখুন সম্পদের সমবন্টন রাখতে হবে, উন্নয়নের সমবন্টন, তা না হলে কিন্তু এই দাবিটা বারবার উঠবে। তখন কিন্তু এই দাবিটাকে শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদ বলে আটকানো যাবে না। ফলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, ক্ষুদ্র রাজ্য সমাধান নয়। সোভিয়েতে ক্ষুদ্র রাজ্য নিয়ে বহু আন্দোলন হয়েছিল, আমি অন্তত যেটুক পড়েছি, স্ট্যালিন সুকৌশলে সেটাকে ম্যানেজ করেছিল। কিন্তু পরবর্তীতে নেতৃত্বের সংকটে ক্ষুদ্র রাজ্যগুলো টুকরো টুকরো হয়ে সোভিয়েত ভেঙে গেছে। সেখানে অর্থনৈতিক প্রেক্ষাপট ছিল, এথনিক প্রেক্ষাপট ছিল অনেকগুলো। ফলে সুযোগ্য নেতৃত্ব শুধু কলকাতায় বসে বাংলা বাংলা বিচ্ছিন্নতাবাদ এগুলো বললে কোনোভাবেই একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় একটা শ্রেণীকে আটকে রাখতে পারবেন না। অন্তত ইতিহাস স্পষ্টভাবে আমাদের তা দেখিয়েছে, ইতিহাসের প্রেক্ষাপট। তৃতীয়, এই যে জনগোষ্ঠীগুলো বারবার চাইছে, কোথায়? আমরা তো গোর্খাল্যান্ডের আন্দোলন দেখেছিলাম, যখন গোর্খাল্যান্ড 2009 সালে সমতলে এগোচ্ছে, তখন আমরা দেখেছিলাম এখানকার আদিবাসী ভাইরা তীর ধনুক নিয়ে এই গোর্খাল্যান্ডের বাংলা থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনটাকে আটকেছিল। উইলসন চম্পামারি আপনারা জানেন, পরবর্তীকালে তিনি তৃণমূলে আসেন, পরে আবার বিজেপিতে ফিরে যান। সে যখন প্রথম কালচিনিতে জিতলেন বিধানসভায়, সমতলে প্রথম, তারা দাবি করেছিল সমতলে গোর্খাল্যান্ড ইনক্লুশন করতে হবে। আদিবাসী ভাইরা কিন্তু বাঙালিদের সাথে পায়ে পা রেখে আন্দোলনটায় নেমেছিল। অর্থাৎ এখানকার জনগোষ্ঠীর একটা বড় অংশ 40-এর দশকে তেভাগা আন্দোলন করেছিলেন। লাল শুক্রা ওরাও, লাল নামটা দিয়েছিল, উপাধিটা দিয়েছিল কে? উৎপল দত্ত স্বয়ং পায়ে হেঁটে 1 মাস হাঁটতে হাঁটতে সিপিআই অবিভক্ত কমিউনিস্ট পার্টি আন্দোলনে তেভাগা চাই বলতে বলতে কলকাতায় গেছিলেন। অর্থাৎ মূল স্রোতের রাজনীতিটা করতেন তারা, পেটে বিদ্যা না থাকলেও। কেন দেখিনি আমরা জঙ্গল সাঁওতালকে? অর্থাৎ এদের তো কোনোদিনও মূল স্রোতের রাজনীতির বাইরে কোনো ভাবনা ছিল না। আজকে তারা কেন এই ভাবনার ফাঁদে পা দিচ্ছে? মূল স্রোত বিরোধী ভাবনা। আমাদের দায়টা কি কোথাও নেই? আমরা কি এই মূল স্রোতের মানুষগুলোকে প্রতিনিধিত্ব করার জায়গা দিয়েছি? দেইনি। আপনারা বলছেন একটা ভয়ানক সংকট। 1950 সালে ভারত নেপাল একটা চুক্তি হয়েছিল, নেপাল থেকে অনেক মানুষ এসে বসতে পারবে। আপনারা জানেন কি সেই চুক্তির আড়ালে নেপাল থেকে অজস্র মানুষ প্রতিদিন আসছে, এখানে জমি কিনছে, এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার কন্টিনিউয়াস তাদেরকে শিডিউল ট্রাইব দেওয়ার ফলে এরা এখানকার ট্রাইব ল্যান্ড গুলো দখল করে নিচ্ছে। যে মানুষগুলো ওখানে ব্রাহ্মণ্যবাদী
ফলাও করে নেপালে, তারা এখানে এসে শিডিউল ট্রাইব হয়ে চাকরি জমি সবকিছু দখল করার প্রেক্ষাপটটায় একটা ভয়ানক যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অজস্র আদিবাসী মূল নিবাসী যারা এখনো হতদরিদ্র, ভাষা নেই, অর্থনীতির দিক থেকে একদম পরকাষ্ঠা, তারা প্রতারিত হচ্ছে। এই বিষয়টা কি আমরা রাজনৈতিকভাবে সমাধান করতে পারতাম না? আমরা শুধু বলছি, আচ্ছা বলুন তো, জিটিএ তৈরি করেছে, জিটিএ এর মধ্যে কোথায় লেখা ছিল অন্য ভাষাগোষ্ঠী, আদিবাসী, বাঙালি ভাষাগোষ্ঠী জিটিএ এর অন্তর্গত এলাকায় থাকবে না? আপনি দেখুন জিটিএ এর যতগুলো এলাকা আছে জিটিএ এর অন্তর্গত, কোথাও বাংলা বা অন্য ভাষা চালানো যায় কিনা, চালাতে পেরেছে কিনা? রাজ্য সরকারের দায় নেই, কেন্দ্রের দায় নেই। শুধু বিচ্ছিন্নতাবাদ বললে কিন্তু চলবে না, সমাধান কিন্তু অনেক আমাদের আত্মসমালোচনার জায়গাও আছে। আমি সেই জায়গাটা বলছি। আপনারা অনেকেই বললেন, রাজনীতির কথা বললেন, অনেক বিজেপি নেতা চলে যাচ্ছে। আমি এমনও একজন তৃণমূল নেতা, সর্বভারত রাজ্যের বড় নেতা, তার কাছে শুনেছিলাম আমরা বাংলা ভাগের চক্রান্ত উত্তরবঙ্গে একদম মিটিয়ে দিয়ে এসছি। কিভাবে দাদা? না, আমরা অমুক অমুক দলের লোকদেরকে আমার কাছে নিয়ে এসছি, দ্যাট ইজ আমার সমাধান। কি আশ্চর্য দেখুন, কাকে কাকে দল থেকে দল বদলু করে নিয়ে আসলেন। একটু আগে আমাদের মুকুল বাবু বললেন দায়িত্ব নিয়ে, খুব আত্মসমালোচনা করলেন, দারুণ দারুণ, ক্ষমতার লোভে এসছেন। তাদের নিয়ে আসাটাই বাংলা ভাগের সমাধান হয়ে গেল? কে বলেছে আপনাদের? যে মানুষগুলোকে আপনারা কলকাতায় নিয়ে গিয়ে পাশে বসিয়ে নিয়ে বলছেন আপনারা দেখেছেন আমরা রাজনৈতিক দল ওই লোকগুলোকে প্রতিনিধিত্ব করছি, ওদের মধ্যে থেকে প্রতিনিধি তুলে নিয়ে এসছি, আপনাকে কে শপথ নিয়ে বলেছে এই মানুষগুলো ওদের প্রতিনিধি? তাই যদি হতো উত্তরবঙ্গে এতগুলো সিট হারলো, এটাও কি বিচ্ছিন্নতাবাদী হাওয়া দিয়ে তাদের জিতানো বিজেপি জিতেছে? আমরা এই জায়গাগুলো কিন্তু ইগনোর করছি। আমরা শুধু রাজনীতির প্রেক্ষাপট দেখতে যাচ্ছি, এটা যে একটা আর্থসামাজিক প্রেক্ষাপটে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্তত 47-এর বাংলা ভাগের প্রেক্ষাপটটার ইতিহাসটা অন্তত পড়ে, কিংবা পৃথিবীর ইতিহাসে যেই যেই জায়গায় এইভাবে ভাগ হয়েছে, পূর্ব জার্মান, পশ্চিম জার্মান থেকে শুরু করে যতগুলো, প্রত্যেকটা প্রেক্ষাপট ভেবে অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি রাজনীতিবিদদের কাছে কোন রকম আশা করি না, ওরা শুধু দল ভাঙাবে, দল ইয়ে করবে। তাই যদি না হয়, রাজ্য ভাগের দাবিতেই তো বিমল গুরুং এর দলটি টিকে আছে, অস্তিত্ব টিকে ছিল। তাকে আমরা, সে বাঁচার তাগিদে তৃণমূলে ঢুকলো, আমরা কি শপথ করে বলতে পারি তিনি তৃণমূল কংগ্রেস বা কোন একটা রাজনৈতিক দলে ঢুকে আপাত দৃষ্টিতে তার রাজ্য ভাগের দাবি থেকে সরে আসলো, একদিন যেদিন অনুকূল পরিস্থিতি আসবে সে আবার দাবিটা তুলবে না? অর্থাৎ রাজনৈতিক দল এটা কোনোভাবেই করবে না। করতে হবে আমাদের সামাজিক মানুষগুলোকে, রাস্তায় নামতে হবে আমাদের সামাজিক মানুষগুলোকে। সেখানে কেউ নমশূদ্র থাকবে না, কেউ রাজবংশী থাকবে না, কেউ আদিবাসী থাকবে না, কেউ কি যেন বলে গর্গবাবুর সেই বাংলা পক্ষ থাকবে না। কোন পক্ষকে তুলে আনলে মাথায় রাখুন অপর পক্ষ বাড়বে, বই কমবে না। অর্থাৎ একটা উগ্র জাতীয়তাবাদকে ধ্বংস করতে গেলে আরেকটা উগ্র জাতীয়তাবাদ তুললে, এই জিনিসটা আপনারা মাথায় রাখুন। 2009-এ নেপালি আন্দোলনকে ঠেকাতে গিয়ে একটি এনজিও আদিবাসী বিকাশ পরিষদ যখন তোলা হলো, পরবর্তীকালে যখন তার কাউন্টার কেউ রইল না, তখন তারা কিন্তু ভাষার দাবি থেকে শুরু করে অন্যান্য দাবিগুলো চাইতে লাগলো। অর্থাৎ কোনো একটি জাতীয়তাবাদকে, উগ্র জাতীয়তাবাদকে কোনোভাবেই আরেকটা উগ্র জাতীয়তাবাদ দিয়ে আটকানো যায় না। এটা আমাদের করতে হবে। আমি আবারও বলছি, আমাদের করতে হবে, এবং এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এটার শুধু পলিটিক্যাল স্ট্যান্ড থেকে দেখলে হবে না। বিজেপি কেন, এরপরে আরো কেউ করবে, করেনি। দার্জিলিং এ একটা এমপির লোভে কংগ্রেস একটা সময় ভিতরে এটাকে প্রশ্রয় দিয়েছিল। আমি একদম অন্তত ডকুমেন্টেশন দেখাতে পারি। ফলে এটা কিন্তু টাইম টু টাইম বাড়বে, বই কমবে না, যদি আমরা এটার বিশ্লেষণটা আর্থসামাজিক প্রেক্ষাপটে দিতে পারি, এবং দিতে পারি এদের ভাষার স্বীকৃতি দিয়ে, এদের শিক্ষার স্বীকৃতি। শিক্ষা মূল স্রোতে আনতে না পারলে এই মানুষগুলো বিচ্ছিন্ন থাকবে, থেকেই যাবে। আর আমরা কলকাতায় বসে শুধু পালি যদি চিৎকার করি এইভাবে বিচ্ছিন্ন, এতে বিচ্ছিন্নতাবাদ তো কমবে না, বরং আরো বিচ্ছিন্ন হতে থাকবে মানসিকভাবে এই মানুষগুলো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি অধ্যাপক ঝন্টু বাড়াইকে দুটি বিষয় বলবো। একটা হচ্ছে, হিন্দু মুসলমানরা একসাথে থাকতে পারেনি তা নয়, তাদের একসাথে থাকতে দেয়া হয়নি। 47-এ বঙ্গ বিভাজনটা ঘটেছিল একটা গভীর চক্রান্তের ফলে। সেটা হচ্ছে যে যদি বিভাজনটা না হতো, তাহলে ভারতবর্ষে মানে ভাষিক জাতিগোষ্ঠী হিসেবে বাঙালিরা সর্বাধিক হতো, এবং সেক্ষেত্রে ভারতের রাজনৈতিক ক্ষমতার একটা বড় অংশ বাঙালিদের ভাগ দিতে হতো। এটা যেমন একদিকে, আর একদিকে ইস্পাহানি ইত্যাদিদের ত্রাণ ছিল আলাদা করার বাজারের জন্য, একই সঙ্গে ঘনশ্যাম দাস বিড়লা, এমনকি গান্ধীজি স্বয়ং, তারা
কিন্তু ওই বাজারের দিকে লক্ষ্য রেখেই অন্তত শিল্পের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এবং বঙ্গ বিভাজনটা সাধারণ মানুষ চায়নি, কারণ তাদের মতামত নেওয়া হয়নি। বঙ্গ বিভাজনটা ঘটানো হয়েছিল একটা চক্রান্তের ফলে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছেন, তা হচ্ছে উত্তরবঙ্গে এই যে অসংখ্য জনজাতি গোষ্ঠী, তাদের যে উন্নয়ন কাঙ্ক্ষিত ছিল গত 70 বছরে স্বাধীনতার পর থেকে, সে উন্নয়ন হয়নি এবং অনেকটাই তারা অবহেলার শিকার হয়েছেন। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশই নেই। একই সঙ্গে এটাও সত্যি যে উত্তরবঙ্গ সব সময় মনে করেছে যে দক্ষিণবঙ্গ তাদের বড় ভাই এবং তারা বিমাতৃসুলভ আচরণ করছে। এই সমস্যাগুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, প্রশাসনিকভাবে সমাধান করতে হবে। কিন্তু মূলগতভাবে এই গত নির্বাচনকে কেন্দ্র করে একটা নতুন করে বাংলা ও বাঙালির যে একটা অস্মিতা তৈরি হয়েছে, এই বোধটা তৈরি হয়েছে যে বহিরাগত, একসময় বড়িগিরা তারা এসে আক্রমণ করত, এখন গুর্জররা আক্রমণ করছে। এই বহিরাগতদের আক্রমণ তাকে ঠেকাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের বিষয়টাতেই অনেক বেশি জোর দেওয়া দরকার। আমি এই যে বিজেপিকে একটিও ভোট নয়, এই যারা একসঙ্গে কাজ করেছিলাম তাদের পুরোধা নেতৃত্ব কুশল দেবনাথ, তাকে আমি বলতে বলবো। না রতন দা, যে তিনজনের বক্তব্য শুনলাম, মানে আমার ব্যক্তিগত জায়গা হচ্ছে আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম। এটা হচ্ছে আমার প্রথম অনুভূতি। কারণ উত্তরবঙ্গ সম্বন্ধে আমার জানা বোঝাও কম। সেই দিক থেকে ঝন্টুবাবু যে আবেগ রেখেছেন, যে যুক্তিগুলো রেখেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের ভারতে 28টা রাজ্য, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল। এই ভারত রাষ্ট্রে সংযুক্ত কিংবা রাজ্য ভাঙা এটা নতুন কোনো ঘটনা নয়। ঝাড়খণ্ড হয়েছে, উত্তরাখণ্ড হয়েছে, ছত্তিশগড় হয়েছে, আবার সিকিমকে জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে এটা খুব, মানে একটা রাজ্য আলাদা তৈরি হলে সঙ্গে সঙ্গে একটা রাজ্য ভাগ হয়ে যাবে এমনটা ব্যাপার নয়। সেখানে দেখতে হয় যে জনজাতির অধিকার, বৈষম্য সবগুলোকে মিলিয়ে দেখতে হয়। মানে এই দৃষ্টিভঙ্গি ছাড়া তো আপনি সমাধান করতে পারবেন না। ব্যক্তিগতভাবে আমি রাইট টু সিসিডের পক্ষে। মানে আমার মনে হয় কোন রাজ্য যদি ভারত রাষ্ট্রে মনে করে তার অধিকার সুরক্ষা থাকছে না, সে থাকতে চায় না, আলাদা দেশ করতে চায়, এই অধিকার দেওয়া উচিত। এটাকে বলা রাইট টু সিসিড। এই অধিকার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। ঝন্টু বললেন যে স্ট্যালিন পেরেছিলেন, কিন্তু রুশ বিপ্লবের পরেই যখন ফিনল্যান্ড আলাদা হওয়া দাবি তুলল, লেনিন কিন্তু বললেন যে এটা তাদের আত্মনিয়ন্ত্রণের বিষয়, তাকে অনুমতি দিয়েছিলেন। ফলে রাইট টু সিসিড জাতিগত আন্দোলনে বারবার কিন্তু এসছে, এটাকে অস্বীকার যাবে না। যেভাবে উত্তরবঙ্গে আজকে বঞ্চনা আছে, চা বাগানে বঞ্চনা আছে, জনজাতির বিভিন্ন সমস্যা রয়েছে, এটা সত্যি ঘটনা। কিন্তু আপনারা যেভাবে বাংলা ভাগ করে বিজেপির ষড়যন্ত্র বলছেন রতনদা, আমি তার সাথে একমত নেই। আমার বক্তব্য হচ্ছে বিজেপির ষড়যন্ত্র গোটা পশ্চিমবঙ্গকে ডিসমেন্টেল করার জন্য এইভাবেই বলা উচিত বলে আমার ধারণা। অর্থাৎ গোটা দেশে এই ফ্যাসিস্ট শক্তি একটা মতাদর্শগত, একটা রাজনৈতিক ভাবে তাদের প্রতিক্রিয়াশীল মতবাদকে চালাচ্ছে, ভয়ঙ্কর রকম একটা ফ্যাসিবাদী আগ্রাসন চালাচ্ছে। কি তার রূপ সেটা নিয়ে আমি বলবো না, মানে একটু বাড়তি বলবো না। পশ্চিমবঙ্গে সেই জায়গায় তারা ঝাঁপিয়ে পড়েছিল।
পশ্চিমবঙ্গ মানুষের ফ্যাসিবাদ বিরোধী অবস্থান থেকে বিজেপিকে প্রতিহত করেছে। তার মানে এটা নয় যে ভোট হেরে যাওয়া মানে বিজেপির শক্তি কমে যাওয়া বা আরএসএস বিলুপ্ত হয়ে যাওয়া। এই যে তাদের গোটা এজেন্ডা গুলো রয়েছে, এইবার তারা কি করবে আপনি দেখুন, গত এক মাসে মানে পরপর কি প্রোগ্রাম নিচ্ছে, এমন কিছু প্রোগ্রাম নিচ্ছে যেখানে কেন্দ্রের কত ক্ষমতা সেটা তা দেখাতে চায়। কোনো কথা নেই, বার্তা নেই, নারদ কাণ্ড নিয়ে বহুদিন তদন্ত চলছে। কিছু মন্ত্রীকে তুলে নিয়ে চলে গেল যে দেখো আমার ক্ষমতা আছে, একে আমি তুলে দিতে পারি, অতএব আমি হেরে গেলাম মানে কিন্তু আমার শক্তি কম নয়, আমি আগ্রাসনটা করতে পারি। প্রধান সচিবকে নিয়ে, মুখ্য সচিবকে নিয়ে হই হই কাণ্ড পাকিয়ে তোলা। এই যে সবসময় চেষ্টা করছে একটা নন ইস্যুকে ইস্যু করে একটা গোটা রাজ্য ইস্যুটা ঘুরিয়ে দেওয়া, এইটা হচ্ছে তাদের একটা প্রক্রিয়ার অঙ্গ। এবং শেষ অংশ হচ্ছে এই জন বাল্লা এবং আমাদের সৌমিত্র খানের, একজন রার বাংলা, একজন উত্তরবঙ্গ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই বক্তব্য। দেখুন, কোথাও যদি কোনো জনগোষ্ঠী অবহেলিত হয়, তারা যদি আন্দোলন করে, সেখানে দাবিগুলো উঠে আসে, এটাকে গুরুত্ব সহকারে বোঝা উচিত। তার রাইটটা কোথায় খর্বিত হচ্ছে আলোচনা করা উচিত। এই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এটা গণতন্ত্রের ন্যূনতম শর্ত। যদি জনবাল্লা মনে করতেন যে উত্তরবঙ্গ অবহেলিত হচ্ছে, সবচেয়ে তো বড় বিষয় ছিল পশ্চিমবঙ্গে নির্বাচন। সে নির্বাচনে তার দলকে বলতে পারতেন যে উত্তরবঙ্গকে আলাদা ইস্যু করে লড়াই করা উচিত, তা তো করেননি। বরঞ্চ মোদী এবং অমিত শাহ বলেছে আমরা সোনার বাংলা করব, তার মধ্যে উত্তরবঙ্গকে দেখেই তারা করেছিল। যদি মনে করতেন যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে নিয়ে রাস্তায় নামেননি। আজকে হঠাৎ বলছেন কেন? আজকে বলছেন এই কারণে এমন কিছু ইস্যুকে খুঁচিয়ে তোলো যেখান থেকে মূল ইস্যুগুলোর দিক থেকে সমস্যাটা সরিয়ে যেতে পারে। কারণ সৌমিত্র খাঁ সে কি বলেছে, রার বঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়িয়া, জঙ্গলমহলের 4টে জায়গায় ওরা হেরে গেছে। জঙ্গলমহলে মানুষ রারবঙ্গ নিয়ে আন্দোলন করছে না, দাবি দেওয়া রাখছে না। কোথাও যখন আলাদা রাজ্যে লড়াই হয়েছে, কোথাও যখন মানে জনজাতি লড়াই হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এটা কিন্তু পুরোপুরি উপর থেকে চাপিয়ে দেওয়া একটা জায়গা, যেখান থেকে অশান্ত করা যায় কিনা তার একটা পরিকল্পনা নেওয়া। এই যে কিছু লোক বলছেন না বিজেপির নেতৃত্ব এটা মানছে না, আমি বলছি এটাও একটা ভাবতা। বিজেপি যখন আরএসএস যখন কোনো কাজ করে, 3-4টে মুখকে দিয়ে 3 রকম বক্তব্য বলায়, তাদের পরিস্থিতিটা কি ওরা বোঝবার চেষ্টা করে। দেখুন, 1991 সালে যখন নিউ ইকোনমিক পলিসি আসছে, তখন বিজেপি আরএসএস স্বদেশী জাগরণ মঞ্চ তৈরি করছে যে বিদেশি দ্রব্য বয়কট করো। তখনই আবার অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিভিন্ন বিদেশি শক্তির সাথে কিন্তু তারা গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখছেন। কারণ জনতা আমলে তারা একজন ছিলেন বৈদেশিক পররাষ্ট্রমন্ত্রী, একজন ছিলেন তথ্যমন্ত্রী। নানান, অর্থাৎ একদিকে একচিটে পুঁজির সাথে যোগাযোগ মেনটেন করো, অপরদিকে স্বদেশী জাগরণ মঞ্চ বলে মানুষকে ভুল বোঝাও। এই বিষয়টা কিন্তু ওদের পরিকল্পিত রাজনীতির একটা অংশ। এই যে নাড্ডা কাল বাল্লাকে বকে দিয়েছে, যদি বিজেপি কেন্দ্রীয় কমিটি বলতো তুমি বলতে পারো না, বাল্লাকে সাবধান করে দিচ্ছি, তাহলে এটা করতে পারতো না। এটা ওপর থেকে খুঁচিয়ে দেওয়া হয়েছে। নানান ইস্যু তোলো, যেটা যে ইস্যুগুলো তুললে আজকের যে একটা অক্ষম সরকার কেন্দ্রে আছে, সেই বিষয়গুলোকে দূর করে দেওয়া যায়। দেখুন, আমি কৃষি আইন, শ্রম আইন এগুলো নিয়ে এখন পরে বলবো। দুটো বিষয়ে এই মুহূর্তে গোটা মোদী সরকার লেজে গোবরে, একটা কোভিড ব্যাপার নিয়ে হাজার হাজার মানুষকে ওরা মেরেছে, এরা সামাজিক গণহত্যা হয়েছে, সেটাকে ওরা সামাল দিতে পারছে না। উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষোভ চলছে, বিহার জুড়ে বিক্ষোভ চলছে। এটা ওরা। দ্বিতীয় দিকে দেখুন, বাজারের অবস্থা দেখুন, মানে ভয়ঙ্কর দ্রব্যমূল্য বৃদ্ধি। পেট্রোল 100 টাকা, ভোজ্য তেল 180 টাকা। অর্থাৎ বিজেপির আরএসএস এর যে পলিসি, 7 বছর পরে মানুষের কাছে আরো কষ্ট হচ্ছে। যে ফ্যাসিবাদী আগ্রাসন ওরা চালিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ আরো সোচ্চার হচ্ছে। এইবারে
সেখানে দুটো জিনিস করো। রাজ্যে ওই রাজ্যটাতে হেরে গেছি, ঠিক আছে, ওই রাজ্যে মানুষকে ডিসম্যান্ডেল করে দাও এমন একটি ইস্যু নিয়ে যাতে তারা কোনোভাবেই ঐক্যবদ্ধ না হয় এবং পরবর্তীতে এই সুযোগটা আমরা নিতে পারি। এটি হচ্ছে কেন্দ্রীয়ভাবে বিজেপি RSS এর ষড়যন্ত্র, এবং সেটাকে ওরা দেখছে, বাজারটা দেখছে যে কতটা করতে পারি। যদি এটা না হয়, CAA 2019 ওরা উত্তরপ্রদেশ নির্বাচনের পরেই করে দেবে, আপনার রুলস তৈরি করবে। এখন রুলস করেনি, তখন রুলস করে দিয়ে তখন ওরা কিছু লোককে আপনার নাগরিকত্ব দেবে, এবং নাগরিকত্ব দেবার সাথে সাথে এবার গোটা রাজ্যে একটা মানে টেনশন তৈরি হবে, যে বলা হবে যে মুসলিমদের এই নাগরিকত্ব দেওয়া হবে না, শুধু হিন্দুদের দেওয়া হবে। আইন তাই বলছে গোটা দেশে একটা সাম্প্রদায়িক উত্তেজক বলে বাতাবরণ তৈরি করা, এইটা করবে। অর্থাৎ যে কুৎসিত বিকৃত রাজনীতি RSS বিজেপি করে, সেটাকেই এক ধরনের এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে আপনার উত্তরবঙ্গ ভাগ মানে কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা ওই রাঢ়বঙ্গ সেই পরিকল্পনারই অঙ্গ। আপনারা জানেন যে বিজেপি ছোট রাজ্যের কথা বলে, এবং এটা ওদের ভারতে যে আপনার কেন্দ্র রাজ্য সম্পর্কের জায়গা থেকে রাজ্যগুলোর যে অধিকার, নীতিগত ভাবে বিজেপি এটা বিরোধী। 52 সালে জনসংযোজন তৈরি হয়েছিল, পরিষ্কার বলেছিল রাজ্যের হাতে এত অধিকার দেওয়া মানে দেশের বিকাশের পক্ষে সাহায্যপূর্ণ নয়। তাহলে কি শক্তিশালী কেন্দ্র, এক কেন্দ্রিক কেন্দ্র এবং একটা হিন্দু রাষ্ট্র, তার সাথে প্রচুর কেন্দ্রশাসিত অঞ্চল, যেখান থেকে কেন্দ্রীয় রুলটা তারা চালাতে পারে, এক ধরনের একনায়কত্ব চালাতে পারে, এইটা হচ্ছে তার ফ্যাসিবাদী মূল এজেন্ডা। এই এজেন্ডাকে ধরেই কিন্তু RSS 95 বছর কাজ করছে। তার জন্য ওরা মতাদর্শগতভাবে সেই রাজনীতি প্রয়োগ করছে, রাজনীতিগতভাবে করছে, এবং গোটা দেশে একটা ফ্যাসিবাদী গণ আন্দোলন চালিয়ে ওরা কিন্তু ওদের শক্তিকে অনেক বাড়িয়ে তুলেছে, এর পক্ষে কিছু মানুষকেও নিয়ে গেছে। এই যে ওদের এজেন্ডাটা আছে, যখন পশ্চিমবঙ্গে একটা বিপর্যস্ত হলো, পশ্চিমবঙ্গে মানুষ প্রথমে একটা অবস্থান নিচ্ছিল আরো বেশি বেশি করে বিজেপির পক্ষে, যেন মানুষ বুঝতে পারলো যে বিজেপি এসে যাওয়া মানে গোটা রাজ্যের পক্ষে ভয়াবহ। বাংলা মানুষ সেটা রুখে দাঁড়ালো, সর্বস্তরে মানুষ রুখে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা উত্তরবঙ্গ রুখে দাঁড়িয়েছে, উত্তরবঙ্গে বিজেপির ভোট কমেছে, দক্ষিণবঙ্গ রুখে দাঁড়িয়েছে। তখন তাদের পরিকল্পনা হচ্ছে নানান ইস্যুগুলোকে তুলে সেটাকে সমাজে নিয়ে আসো। সেটাকে নিয়ে কিছু লোক বলবে বাংলা ভাগে ষড়যন্ত্র মানছি না, এটা প্রধান ইস্যু হবে, মিছিল মিটিং হবে। বাকি যে বিষয়গুলো অর্থাৎ উত্তেজনা আমি জিয়ে রাখলাম, একটা সময় পরে এটাকে আমি আমার মতো কাজে লাগাবো। যদি উত্তেজনাটা বাড়ে, আমরা খুব বেশি করে বলি এটা বাংলা ভাগের ষড়যন্ত্র, কোনো না কোনো ভাবে ওই যে রাজবংশী, ওই যে আদিবাসী, তাদের কাছে কিন্তু প্রশ্নগুলো উঠতে শুরু করবে, এত কেন প্রতিক্রিয়া মানে কলকাতা বা অন্য অঞ্চল হচ্ছে, আমরা দাবি তুলছি না। ফলে সেটা আসলে ওদের যে ফাঁদা ট্র্যাপ, পাতানোর ফাঁদ, তাতেই পা দেওয়া হবে বলে আমার মনে হয়। ফলে এগুলো সব ওরা করছে। এক্ষুনি বাংলা ভাগ করার মতো দম ওদের নেই, এক্ষুনি 356 করার মতো দম ওদের নেই, এবং ওদের যা মানে আজকের পরিস্থিতি, এইভাবে যদি দেশের পরিস্থিতি গড়ায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি 2022-এ ওরা উত্তরপ্রদেশে হারছে, এবং 2024-এও কিন্তু ওদের মোদী হয়তো মুমকি ভাই সেটা ওরা বলতে পারবে না। যেভাবেই হোক কিন্তু ওরা মানে মানুষ ওদেরকে সরিয়ে দেবে ক্ষমতা থেকে, এবং ওরা ক্ষমতা চালানোর মতো কোনো উপযুক্ত বক্তব্য ওরা তৈরি করতে পারবে না, যে 2014 কিংবা 2019-এ মোদী বলেছিল। ফলে সেই মুহূর্তে বিভিন্ন রাজ্যকে, পশ্চিমবঙ্গকে ডিসমেন্টেল করে দেওয়ার জন্য তারা যে প্রক্রিয়া নিয়েছে, আমি মনে করি সেই প্রক্রিয়ার অঙ্গ হচ্ছে জন বাল্লার বক্তব্য কিংবা সৌমিত্র খানের বক্তব্য। এখন একটা বক্তব্য ঝন্টুবাবু ঠিকই বলেছেন, এর কি বস্তুগত ভিত্তি নেই? আছে তো, অসংখ্য জনজাতি, তাদের অসংখ্য রকম অধিকারের বিষয়, এই বৈচিত্র্য নিয়েই ভারত বেঁচে আছে। বহু বৈচিত্র্য ভারতে, এই মানুষগুলো ঐক্যবদ্ধ একটা অবস্থান থেকেই ভারত রাষ্ট্র গড়ে উঠেছে। এটি হচ্ছে ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্য, যে বহু বৈচিত্র্যপূর্ণ ভারতে আমরা একসাথে এগোচ্ছি, এইটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও সেখানে কোনো জনজাতির যে অধিকার
যে খর্ব হয় এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। সেই বিষয়গুলোতে ভারত রাষ্ট্র যে প্রয়োজনীয় ভূমিকা রাখেনি, সরকারগুলো যে প্রয়োজনীয় ভূমিকা রাখেনি, এটাও সত্য। কিন্তু তার কিন্তু জবাব এটা নয় ওপর থেকে বিজেপি বললো বলেই আমরা সঙ্গে তার মধ্যে ছাপিয়ে পড়বো। আমরা সবার যদি বিকাশ হয়, উন্নয়ন মানে কিন্তু কিছু কারখানা হওয়া নয়। উন্নয়ন মানে কিন্তু একটা সমবিকাশ হবে, বিভিন্ন স্তরের মানুষ উন্নয়নের সুফল পাবে, আদিবাসীও মানুষ পাবে এবং একজন কারখানা শ্রমিকও পাবে। আর বঞ্চনা যদি বলেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রামে যান, সেখানেও বঞ্চনা আছে। তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বাইরে কাজ করতে চলে যাচ্ছে কেন? ফলে গরিব দেশ মানুষের মানে এটা সেখানে গরিব দেশ, শোষণ নিপীড়ন চলেছে, একচিতে পুঁজিপতিরা লুণ্ঠন করছে, ফলে দারিদ্র রয়েছে, দারিদ্র সর্বত্র রয়েছে। এমনকি এরা এই দক্ষিণবঙ্গ কিন্তু বিভিন্ন জনজাতির বিভিন্ন সমস্যা রয়েছে। তার বাইরে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করা, লড়াই পতাকা তুলে নেওয়া, এটা আমাদের কাজ। কিন্তু যেভাবে কলকাতায় বাংলা ভাগের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, আমি তার সাথে সাই দিতে পারছি না। আমি মনে করি যে আমাদের আরো বেশি করে বিজেপির যে ফ্যাসিবাদী কার্যকলাপ, তার যে প্লট, তার যে এজেন্ডা, সেই মুখোশটা খুলে দেওয়া উচিত। এই মুখোশটা যত খুলতে পারবো তত ভাবেই কিন্তু আমরা বাংলাদেশ প্রজেক্টকে আমরা হাত, কারণ ওরা একটা জায়গা দিয়ে চাষ খেলে না। কখনো সিএ খেলবে, কখনো কৃষি আইন নিয়ে খেলবে, কখনো উত্তরবঙ্গ নিয়ে খেলবে। অর্থাৎ গোটা রাজ্যের একটা অস্থিরতা পরিবেশ তৈরি করে রাখো, যাতে আমরা সবাই সেদিকে যাই। এবং মানে একজন ঠিকই বলেছেন, ওদের দলের মধ্যেকার যে বিপর্যয়, সেটাকেও সাময়িকভাবে রোধ করা যায়। এসে দুটো বিষয় আমি বলে আমার বক্তব্য শেষ করব। একটা হচ্ছে গোর্খাল্যান্ডের বিষয়টা কিন্তু এক নয়, তার দীর্ঘ ইতিহাস আছে, তার দীর্ঘ লড়াইয়ের ভাবনা আছে, তার প্রতিশ্রুতি আছে। যেভাবে গোটা ব্যাপার গোর্খার ব্যাপারটা দেখা হয়েছে আমাদের রাষ্ট্রে, সেটা ঠিক নয়। এবং তাদের যে আন্দোলনটা করা হয়েছে, সেগুলো সঠিক দিশায় যায়নি। গোর্খাল্যান্ড, গোর্খার বিষয়টা অর্থাৎ দার্জিলিং বিষয়টা আমাদের আরেকটু গুরুত্ব সহকারে ভাবা উচিত। সেখানকার মানুষের জ্বালা যন্ত্রণাকে, আমি এখনো বলছি, বাঙালি মধ্যবিত্তরা এখনো দার্জিলিং এর লোককে কাঞ্চি চালে বেশি কিছু হবে না। আর ঝন্টু বাবু কারেক্টলি বলেছেন, আমি চা বাগান আন্দোলনটা কিছুটা বুঝি, কারণ চা শিল্পের শ্রমিক দিকে দুর্দশা। সে দু দলের শ্রমিকই আছে, আদিবাসী শ্রমিকও আছে, পাহাড়ি শ্রমিকও রয়েছে। সে এক ভয়ঙ্কর ব্যাপার। এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে এখনো পর্যন্ত ন্যূনতম মজুরি একেবারে মানুষের নিচের বাইরে 177 না 78 টাকা, এই 168 না 69 টাকা। এবং কারখানা এই চা বাগান গুলো, হ্যালো কত, 65 না 169, ঠিক 169। সেই ভাবতে পারেন আজকে 169 দিন যাপন করতে হচ্ছে। 11,000 কোটি টাকা পিএফ নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে আমি জানি, অত তথ্য বলে তো সময় পাবো না। ভয়ঙ্কর অবস্থা চা বাগানে চলছে। নীরব সবাই। যখন কলকাতায় মিটিং হয় 10 টাকা করে মাইনে বাড়িয়ে দেয়। বোঝার চেষ্টা করা হচ্ছে না যে বাংলার বিকাশের সাথে, উত্তরবঙ্গের বিকাশের সাথে চা বাগানের বিকাশটা কেন গুরুত্বপূর্ণ, সেখানে প্রয়োজনীয় নজরও দেওয়া হচ্ছে না। চলছে সে ব্রিটিশ আমল থেকে, বামফ্রন্ট আমল থেকে একটা জায়গা আজও চলছে। মানে সেখানকে যে দুর্দশা, এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সমস্যা। এইটা কিন্তু আমাদের আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। এই আলাদাভাবে গুরুত্ব না দিলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে। এবং আমাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, উন্নয়নের যা কথাই বলা হোক, 34 বছরের বামপন্থী সরকার, 11 বছরের তৃণমূল সরকার অন্তত চা বাগানের উন্নতির জন্য তাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত ন্যূনতম মজুরি 169 টাকা, আজকের এই 2021 সালে, এটা ভাবতেও আমাদের লজ্জা লাগে। এবং মালিকি শোষণ নিপীড়ন একদম চূড়ান্ত যায়, এই হচ্ছে বিষয়। ফলে আমার মনে হয় আমাদের আরো সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে বিজেপি গোটা দেশে যে ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্র তো খাওয়ার উপর করে না, ষড়যন্ত্র করে হচ্ছে মানুষের বিভিন্ন বিষয়গুলো উস্কে দিয়ে। তখন সিএ করে হিন্দু মুসলিম সংঘাত নিয়ে আসে, আবার হিন্দু মুসলিম ঐক্য
কুশল শেষ হয়েছে? কুশলদার ইন্টারনেট বোধহয় সমস্যা করছে, রতন না। হ্যাঁ, ইন্টারনেট আচ্ছা, সমস্যা ওদের করছে। এই বৃষ্টিকে আমরা বন্ধ করব না, কিন্তু আমরা আমি এবার আবারও বলবো, আলোচনা এক মিনিট বলে দিই, আমরা আবার বলবো, আমরা যদি বাংলা ভাগ বলে বেশি চালাতে শুরু করি, আমরা যদি বলি বিজেপির ষড়যন্ত্র, তার মধ্যে এই এক উত্তরবঙ্গ ভাগ একটা বিষয়, তাহলে ঠিক হবে। বাংলা ভাগ বললে কিন্তু আমার মনে হয় কোনো একটা অজানা মুহূর্তে ওইখানকার যে নিপীড়িত আদিবাসী মানুষরা আছে বা জনজাতির লোকেরা আছে বা রাজবংশীরা আছে, তাদেরও যেন একটা বুকটা একটা চিনচিন করে ওঠে। আচ্ছা, আলোচনাটা আবার গোটাতে হবে। আসলে মইনুল হাসান অসাধারণ বলেছেন, মুকুলবাবু খুব ভালো বলেছেন, আমাদের এক্ষুনি যিনি বক্তব্য শেষ করলেন কুশল দেবনাথ, হ্যাঁ, আমাদের অধ্যাপক বন্ধুটিও অত্যন্ত চমৎকার বলেছেন। কিন্তু আসলে কুশল দেবনাথ এক্ষুনি যেটা বললেন এটা ঠিক, যে সোভিয়েত ইউনিয়নে লেনিনের সরাসরি নির্দেশে রাইট টু সিসেশন এটি যুক্ত হয়েছিল সংবিধানে, কিন্তু বস্তুতপক্ষে রাশিয়া বিদ্রোহ করার আগে পর্যন্ত কিন্তু সেই অধিকার কেউ প্রয়োগ করার সাহস করেনি, কারণ সমস্ত ক্ষমতাটি ছিল কেন্দ্রীভূত। অথচ আমরা দেখলাম যে মুহূর্তে ইয়েলসিন ক্ষমতা দখল করলো রাশিয়ার, প্রায় সঙ্গে সঙ্গেই বাকি সবকটি অঙ্গরাজ্য তারা সোভিয়েত ইউনিয়ন রেখে দিতে পারত, তা না রেখে তারা প্রত্যেকে জাতিসত্তার ভিত্তিতে, ভাষা সংস্কৃতির ভিত্তিতে, ধর্ম নয় কিন্তু ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে প্রত্যেকটি অঙ্গরাজ্য তারা স্বাধীনতা ঘোষণা করলো। এশিয়ার অংশে সোভিয়েতের যে রাজ্যগুলো ছিল তারা যেমন করলেন, একই সঙ্গে পূর্ব ইউরোপের যে অংশটা ছিল রাশিয়ার সঙ্গে, তারাও কিন্তু লাটভিয়া, লিথুয়ানিয়া বা ওদিকে ইউক্রেন, পরপর তারা স্বাধীনতা ঘোষণা করলেন। আসলে এই অধিকারটা তত্ত্বগতভাবে লিপিবদ্ধ করে রাখা এক, আর সত্যি সত্যি সেটাকে কার্যকর করা, এই কার্যকর করার জায়গাটা অত্যন্ত কঠিন। আমরা উত্তরবঙ্গের দিকে যদি তাকাই তাহলে দেখব উত্তরবঙ্গে প্রায় 50টি জনজাতি গোষ্ঠী, টোটো থেকে শুরু করে এই জনজাতি গোষ্ঠী, তাদের তো পৃথক, তারা জনজাতি, জাতি হিসেবে তাদের পৃথক অস্তিত্ব অর্থনীতির দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, কোনো দিক থেকেই সেটা বাস্তবে সম্ভব নয়। কিন্তু তাদের ভাষা সংস্কৃতি, তাকে পূর্ণ মর্যাদা দেওয়ার বা মর্যাদা চাইবার অধিকার তো তাদের আছেই। সেই অধিকার আমরা কতটুকু পূরণ করতে পারি, সেই অধিকার আদায়ের জন্য তাদের বারবার লড়াই করতে হয় কেন, এবং সেই ফাঁকগুলো কেন বিজেপির মতো একটা ফ্যাসিবাদী শক্তি তারা এইভাবে বারবার নৈরাজ্য তৈরির চেষ্টা করে। একসময় বিমল গুরুংয়ের নেতৃত্বে গোটা দার্জিলিং এ হয়েছে, এখন উত্তরবঙ্গে জন বার্লা বলছে, এদিকে সৌমিত্র খাঁ জঙ্গলমহলের জন্য বলছে। আসলে আমাদের সচেতনভাবে ধারাবাহিক সংগ্রামটা করে যেতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেটা ভোটে যেমন পথে তেমন, পথেও দাঁড়িয়ে আমাদের এদের বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়াইটা আমরা যদি নিষ্ঠার সঙ্গে করি, আমরা পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক সীমারেখার মধ্যে সমস্ত দরিদ্র মানুষ, কি ভাষায় কথা বলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, সমস্ত দরিদ্র মানুষ যারা এই ভৌগোলিক সীমারেখায় বসবাস করেন তারা প্রত্যেকেই বাঙালি। তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা এই গোটা লড়াইটাতে জিততে চাই। এই লড়াইটাতে ধর্মের যেমন কোনো জায়গা নেই, এখানে হিন্দু নেই, মুসলিম নেই, এখানে এই বিভিন্ন জনজাতি, তার সাথে কোনো বৈরিতার প্রশ্ন নেই। সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে, এবং এই লড়াইটা কোথাও কঠিন, কোথাও সহজ। উত্তরবঙ্গে অপেক্ষাকৃত কঠিন, অন্তত এবারের নির্বাচনে যে ফলাফল হয়েছে তা দেখে, কিন্তু এই লড়াইটা আমাদের জিততে হবে, এবং সেই লড়াইতে জেতার জন্যই আমাদের আরো অনেক বেশি ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সঙ্গে এই লড়াইয়ে আমাদের অবতীর্ণ হতে হবে।
আমি আজকের এই আলোচনাটা প্রায় 1.5 ঘন্টা চলেছে। মইনুল হাসান কিছু বলবেন? না, একটা কথা আপনাকে বলছিলাম যে যেটা আমি কুশল বাবুকেও বলতে চাই। আমি ঠিক মইনুলদা, right to হ্যাঁ হ্যাঁ আপনি একটু কাছে নিন, আওয়াজটা ভালো আসবে। একটু স্পিকার যদি হ্যাঁ আওয়াজটা বলুন। আসলে আমি রাইট টু সিসিড নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে শুধু একটাই ছোট আলোচনা, সেটা হচ্ছে যে আমি এখন বলতে আমি কোনো সময় শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, প্লিজ। শোনা যাচ্ছে। রাইট টু সিসিড নিয়ে আমি যেটা বলছিলাম যে আমি এখন রাইট টু সিসিড সারা পৃথিবীতে আমি মনে করি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এটা আমার সঙ্গে আপনারা দ্বিমত করবেন বা করতে পারেন যে কোনো, কিন্তু আমি মনে করি রাইট টু সিসিড সোভিয়েত রাশিয়াতেও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। এটা ছিল শব্দটা ব্যবহার করছে এই কারণের জন্য যে রাইট টু সিসিড ভেবেছিলেন কিন্তু লেনিন একটা অদ্ভুত একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট থেকে জিনিসটা তিনি ভেবেছিলেন। বিপ্লবের পরে লেনিন বেঁচেছিলেন খুব কম বছর, কিন্তু রাইট টু সিসিড এর কোনো গল্প স্টালিনের আমলে শোনা যায়। আমি বলতে চাই এই কারণে আমি কেন রাইট টু সিসিড এর বিরোধী, সেটা হচ্ছে এই বিরোধী মানে হচ্ছে যে আমি বিশ্বাস করি না এখন যে রাইট টু সিসিড কার্যকরী না করতে একটা লেনিনের মতন নেতা দরকার হয়, লেনিনের মতন একটা নেতা দরকার হয়। এরকমের একটা নেতা না থাকলে এই তত্ত্বকে কার্যকরী করা যায় না। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে আমি এই কারণের জন্য হতাশ, আজকে লেনিন নেই, শুধু রাইট টু সিসিড নিয়ে নিজের ইচ্ছা অথবা অনিচ্ছা ব্যক্ত করে কি লাভ। আমি সেই জন্য এটা বলেছি, বাস্তব পরিস্থিতি অনুযায়ী বলতে চাইলাম এই আর। তবে প্রফেসর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পার্থ যদি কিছু বলার থাকে বলে ভালো। আমার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মইনুল দাকে, ঝন্টু বাবুকে, মুকুল বাবুকে এবং কুশল দা সকলকেই। এবং আমরা যে আলোচনাটা আজকে উঠে এলো, দর্শকদের জন্য বলে রাখি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা মনভাসী টিভি বলে। সেখানে আমরা 24 ঘন্টার মধ্যে লোড করে দিই, একটু এডিট করে সুন্দর করে। আপনারা সেখানেও পেতে পারেন এবং আপনার আগের আলোচনাগুলোও পাবেন। আগামীকাল আমাদের একটি বিশেষ আলোচনা আছে, ভারতবর্ষে বামপন্থার ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন সিপিআইএম এর লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য, এবং তার সঙ্গে আলাপচারিতায় থাকবেন রতন দা। এবং এই বিষয়টি নিয়েও ভারতবর্ষে বামপন্থার ভবিষ্যৎ বা কিভাবে নতুন ভাবে বা অন্যভাবে কিভাবে আসবে, সেটা নিয়ে আমরা পরপর আলোচনা চালাবো, এরকম ইচ্ছা আমাদের আছে বিভিন্ন নেতা নেত্রীদের নিয়ে। আপনারা থাকবেন কালকে রাত্রি 8টা থেকে। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।